রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। আমরা দেখতেছি, প্রথমে বলা হয়েছে f of x ইকুয়াল টু x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এখানে যে x রয়েছে সেই x এর মান 2 এর সমান না, x নট ইকুয়াল টু 2। এরপর আরেকটা তথ্য দেওয়া p of x ইকুয়াল টু 3x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4। তাহলে f of x দিয়ে একটা তথ্য দেওয়া, p of x দিয়ে আরেকটা তথ্য দেওয়া রয়েছে। ক নাম্বার প্রশ্ন বলা হলো x কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস kx প্লাস 25 এই বহুপদীর একটি উৎপাদক x প্লাস 5। x কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস kx প্লাস 25 এই বহুপদীটির একটি উৎপাদক হলো x প্লাস 5। তাহলে সেই ক্ষেত্রে k এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই যে এখানে যে k আছে সেই k এর মান বের করতে বলছে। তো বিষয় হচ্ছে, যখন একটা উৎপাদক দেওয়া থাকে আমরা সেই উৎপাদকটাকে ব্যবহার করে চলকের মানটা বের করে ফেলতে পারি, আর চলকের মানটা আমরা বহুপদীতে বসানোর ফলে অবশ্যই সম্পূর্ণ বহুপদী সমান 0 হবেই হবে। যেহেতু উৎপাদক বলছে সুতরাং হবেই। উৎপাদক থেকে আমরা চলকের মানটা বের করে নিয়ে এসে বহুপদীতে বসাবো, সম্পূর্ণ বহুপদীর ফলাফল 0 হয়ে যাবে। তো এই সম্পূর্ণ বহুপদীর ফলাফল যখন 0 হবে ঠিক তখনই আমরা দেখতে পাবো কে চুপচাপ বসে রয়েছে। আমরা তখন কে এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো, কারণ সম্পূর্ণ রাশির মান 0 হবেই হবে। হ্যাঁ, তো তখন কে এর মান কত হইলে আর কোনো সমস্যা থাকবে না, সুন্দরভাবে সম্পূর্ণ বহুপদীরা 0 হয়ে যাবে। এটাই আমাদের কাছে তারা জানতে চায়, যে সম্পূর্ণ বহুপদীর মান 0 হবে ঠিক আছে, কিন্তু এই কে এর মান যেহেতু জানা নাই সুতরাং এই কে কিন্তু রয়ে যাবে। তখন আমাদেরকে কে এর মানটা বসানো দরকার, এই জন্য তারা কে এর মান জানতে চায়। তো অঙ্কটা সহজ আছে, চলেন আমরা অঙ্কটার আগে সমাধান করে ফেলি। তো ক নাম্বার প্রশ্নে যেই বহুপদীটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স চলকের একটা বহুপদী। এই জন্য আমরা লিখলাম ধরি জি অফ এক্স, অর্থাৎ এক্স চলকের একটা বহুপদী হলো এক্স কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস kx প্লাস 25। প্রশ্নে বলা আছে এক্স প্লাস 5 হচ্ছে এই জি অফ এক্সের একটি উৎপাদক। সুতরাং আমরা যেটাকে উৎপাদক বলবো সেটা ইকুয়াল টু 0 বলতে পারি। যেটাকে উৎপাদক বলবো সেটা ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এক্স এর মান কত আসবে? -5। এক্স এর মান -5, তার মানে ঠিক এই এক্সের জায়গাতে -5 বসবে, এখানে -5 জি অফ -5 সব প্রত্যেকটা এক্সের জায়গাতে -5 বসবে, আর সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে 0 হবে, অর্থাৎ জি অফ -5 জি অফ -5 এর রেজাল্ট 0 হবে। জি অফ -5 এর রেজাল্ট 0 হবে। আমরা এটাই লিখলাম যে x প্লাস 5 জি অফ এক্স এর একটি উৎপাদক হলে জি অফ -5 ইকুয়াল টু 0 হবে। যেহেতু উৎপাদক বলছে তাহলে 0 হবেই। তাহলে আমরা বলতে পারি জি অফ -5 ইকুয়াল টু 0, অর্থাৎ এই সম্পূর্ণটার মান 0। তো জি অফ -5 এক্সের জায়গাতে -5 বসাই দিই। তো এক্সের জায়গাতে -5 বসাইলাম, -5 হোল কিউব প্লাস 8 ইন্টু -5 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু -5 প্লাস 25। আমরা লিখলাম যে জি অফ -5 বলতে আমরা কি দেখতেছি আর কি হবে, আমরা সমান চিহ্ন দিয়ে 0 লিখলাম। তো এখন -5কে হোল কিউব করলে -125, -5কে স্কোয়ার করলে 25, 8 দিয়ে গুণ দিলে 200, -5কে প্লাস 25 ক্যালকুলেশন করলে আমরা পাবো -5কে প্লাস 100। ওই প্লাস 100 যখন ওই পাশে যাবে তখন -100। হ্যাঁ, এখানের মধ্যে আমরা যখন এটা ক্যালকুলেশন করব না তখন আমরা প্লাস 100 পাবো, প্লাস 100। ওই প্লাস 100 ওই সাইডে চলে গেলে -100। তাহলে কে থাকলো -100 বাই -5। তাহলে আলটিমেটলি আমরা কে এর মান পেয়ে গেলাম 20। কে এর মান কত পেলাম? 20 পেলাম, যে কে এর মান হচ্ছে 20। আচ্ছা, তাহলে কে এর মান 20। এবার আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। তো এই যে কে এর মান যে 20 পেলাম, এটা নিয়ে কথা বলি। তার মানে হচ্ছে এই বহুপদীটার মধ্যে কে এর মান বসবে 20, কে এর মান বসবে 20 আর এক্স এর মান -5। তাহলে সম্পূর্ণ বহুপদীটা 0 হয়ে যাবে। কে এর মান 20 আর এক্স এর মান -5, তাহলে সম্পূর্ণ বহুপদীটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য আমরা উৎপাদক বলছি, x প্লাস 5 হলো উৎপাদক।
তো এখন আসেন ক নম্বর প্রশ্ন শেষ, কে এর মান বের করেছি 20। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। এই যে এক্স, এই এক্স এর মান নির্দিষ্ট করে তারা জানতে চায়। তো এখান থেকে কী বললো, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মান নির্ণয় করো। এই যে এক্স দেখা যাচ্ছে, সেই এক্স এর মান আমাদেরকে তারা নির্ণয় করতে বলেছে। তো দেখেন এখানে মধ্যে এফ ইনভার্স এক্স মানে হচ্ছে এক্স চলকের যেই ফাংশনটা আছে তার বিপরীত ফাংশন এর কথা বলা হচ্ছে। যেহেতু এফ ইনভার্স, ওই যে পাওয়ারের ওখানে -1 দেখা যাচ্ছে, তাহলে ইনভার্স, তাহলে মানে এক্স চলকের যেই ফাংশনটা উদ্দীপকে আছে তার বিপরীত ফাংশনকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখন যেই কাজটা করব, এখানে বিপরীত ফাংশনের মান দেওয়া আছে এক্স, বিপরীত ফাংশনটার মান হচ্ছে এক্স। আমাদের উদ্দীপকে যেই ফাংশনটা দেওয়া, আমরা এই ফাংশনটাকে ব্যবহার করে বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন যেটা বের হবে সেটা ইকুয়াল টু এই এক্স লিখব। আমরা এই যে বিপরীত ফাংশনটা, এইটার মান বের করব, এটাকে ব্যবহার করে বিপরীত ফাংশন বের হবে। প্রশ্ন যেহেতু বলছে বিপরীত ফাংশন সমান এক্স, তাহলে আমরা অঙ্ক করতে গিয়ে বিপরীত ফাংশন যেটা পাবো সেইটা সমান এই এক্স বসাবো। আমরা আলাদা করে নিজেরা বিপরীত ফাংশন বের করব সেইটা, আর এখানে বিপরীত ফাংশনের যেই মান এটা, এই দুটাকে আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়ে বসিয়ে দিব। তারপরে আমাদের সামনে এক্স এর মান খুব সুন্দর করে চলে আসবে। তো আমরা বিপরীত ফাংশন কিভাবে করে বের করতে পারি? বিপরীত ফাংশন বের করতে পারি, আমাদের এখানের মধ্যে খ নাম্বার অঙ্কের সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো আমরা এটা লিখলাম, এটা আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে এবং এক্স এর মান 2 এর সমান না। তো এটা একটা ফাংশন, আমরা এটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন মানেই হচ্ছে এফ ইনভার্স এক্স। যেহেতু এখানে এফ অফ এক্স দেওয়া, তাহলে বিপরীত ফাংশন হবে এফ ইনভার্স এক্স। তো বিপরীত ফাংশনটা আমরা কিভাবে করে বের করতে পারি? এই জন্য আমরা লিখব, মনে করি অথবা ধরি, যে যেটা লেখেন না কেন, মনে করি এখানে যেহেতু এক্স আছে, আমরা লিখব মনে করি ওয়াই ইকুয়াল টু এই পুরো অংশটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তো এই যে আমরা লিখলাম যে মনে করি ওয়াই ইকুয়াল টু এই অংশটুকু আমরা লিখলাম। তাহলে এখন আমরা এই ওয়াইয়ের সাথে সম্পর্ক তৈরি করব। ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, ওয়াইয়ের সাথে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 এর সম্পর্ক তৈরি করব। ওয়াইয়ের সাথে সবার সম্পর্ক তৈরি করব। তাহলে আমরা এখন লিখব যে এখানে ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করলাম। এই এফটা এই সাইডে যখন চলে আসবে, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হবে। কেউ কেউ বলতে পারেন যে স্যার এটা কীভাবে করে হইল এফ ইনভার্স ওয়াই? আমি আসলে একটু রাফ দেখাই জিনিসটা। সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, এই এফটা এখানে গুণ, এই সাইডে আসলে ভাগ, তাহলে ওয়াই ভাগ এফ ইকুয়াল টু এক্স। দেখেন এই ভাগটা যখন উল্টায় যাবে তাহলে গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে না, ভাগের পরেরটা 1/f ইকুয়াল টু এক্স। আচ্ছা, আমরা এই 1/f-কে লিখতে পারি এফ অফ মাইনাস 1, এটা সবাই জানেন। যদি একটু সাজাই লিখি, এফ অফ মাইনাস 1টা আগে আর ওয়াইটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। তাহলে এই হচ্ছে বিষয়টা। তো আমরা একবারে লিখে দিতে পারি, এরকম এত ভাঙতে হবে না, সরাসরি আমরা লিখে দিতে পারি যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। আমরা এটা মনে রাখবো যে এক্স সমান এফ ইনভার্স ওয়াই। এখন আমরা ওয়াইয়ের সাথে আবার এইটার সম্পর্ক তৈরি করব, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। আমরা এখন এইটার সম্পর্ক তৈরি করব। আমরা লিখব এখানে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এটাই আছে না ওখানে? হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা আর গুণ করতে পারি, আর গুণ। তাহলে এই ওয়াইয়ের সাথে এই নিচের অংশটা গুণ হবে, তাহলে 2xy মাইনাস 4y। আর ওয়াইয়ের নিচে যে 1 আছে এটার সাথে আর গুণ হবে, তাহলে x মাইনাস 3। আমাদের যেই উদ্দেশ্যটা এখন থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে এখানে যেমন এক্সকে একা রাখছি, এখানেও এখন অঙ্ক করতে গিয়ে এক্সকে একা রাখবো। এখানে যেমন এক্সকে একা রাখছি, এখানেও অঙ্ক করতে গিয়ে এক্সকে একা রাখবো, তাহলে আমাদের অঙ্কটা বের হয়ে যাবে, নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা যদি এক্সকে একা রাখতে চাই, তাহলে 2xy, আর এই এক্সকে এই পাশে আনেন,
এই এক্সকে এই পাশে আনেন মাইনাস এক্স, এই মাইনাস 4y-কে এই পাশে আনেন তাহলে প্লাস 4y, মাইনাস 4y-কে এই পাশে আনেন প্লাস 4y, আর আলাদা করে রয়ে গেছে মাইনাস 3। আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে 2y মাইনাস 1 ইকুয়াল টু 4y মাইনাস 3। পরবর্তী লাইনে যদি যাই, এক্স থাকলো আর বাকি সব ওই পাশে চলে গেল। তো এখন দেখেন আমরা এক্সের এই জায়গাতে এক্সের যেই মান পেয়েছিলাম, এক্সের যেই মান আমরা এক্সের যেই মান পেয়েছিলাম এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তাহলে আমরা করতে পারি এই এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই বসাইতে পারি, এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই, পাশে যা আছে তাই বসায়া দিলাম। এখন কথা হচ্ছে আমরা তো এফ ইনভার্স ওয়াই বের করতে চাচ্ছি না, এটা তো আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা, এফ ইনভার্স এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এফ ইনভার্স ঠিক ওয়াইয়ের জায়গাতে এক্স লিখলাম। আচ্ছা, এই যে ব্র্যাকেটের মধ্যে দেখেন, এই যে ব্র্যাকেটের মধ্যে ওয়াইয়ের জায়গাতে এক্স লিখলাম, তাহলে এখানেও কি সবগুলা ওয়াইয়ের জায়গাতে এক্স লিখবো না? এটা কি নিয়ম না যে এখানের মধ্যে এফ ইনভার্স ওয়াই বের করেছি, তো এখন ওয়াইয়ের জায়গাতে যদি এক্স বসাই তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এক্স বসে পড়বে। তাহলে আমরা এখন সেই অনুযায়ী বসাবো। আমরা লিখব 4x মাইনাস 3 2x মাইনাস 1। তাহলে আমরা এফ ইনভার্স এক্স পেয়ে গিয়েছি, এটাই বিপরীত ফাংশন, এটাই বিপরীত ফাংশন। এক্স চলকের একটা বিপরীত ফাংশন আমরা বের করেছি। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এফ অফ এক্স, আমরা বের করলাম এফ ইনভার্স এক্স, অর্থাৎ বিপরীত ফাংশন আমরা বের করলাম। তো এই যে বিপরীত ফাংশনের যে মানটা বের করলাম, আমরা অঙ্ক করতে গিয়ে বিপরীত ফাংশন হিসাবে এটাকে পেলাম 4x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, এটা আমরা পেলাম। আর প্রশ্নে বলা আছে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, আমরা বের করছি এটা, এই বিপরীত ফাংশনের মান এইটা, আর প্রশ্নে বলা আছে বিপরীত ফাংশনের মান এক্স। তাহলে আমরা পরস্পর তাদেরকে সমান বলবো, তাদেরকে কি বলবো? তাদেরকে আমরা পরস্পর সমান বলবো যে প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। এই যে দেখেন প্রশ্নে বলা হয়েছে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, তাহলে আমরা প্রশ্নের সেই কথাটাই এখানের মধ্যে লিখলাম। তাহলে প্রশ্ন মতে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। এবার আমরা অঙ্ক করতে গিয়ে এফ ইনভার্স এক্স বলতে কী পেয়েছি? 4x মাইনাস 3 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, আর এই পাশে এক্স। এখন আমরা আর গুণ করে দিতে পারি 4x মাইনাস, আমরা এইভাবে করি আর গুণটা করি, তাহলে এক্সের সাথে গুণ হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স, 1-এর সাথে গুণ হবে 4x মাইনাস 3। পরবর্তী লাইনে গিয়ে 2x স্কোয়ার মাইনাস এক্স, এরা সবাই এই পাশে চলে আসুক, মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে গিয়ে 2x স্কোয়ার, এখানে আছে মাইনাস 5x প্লাস 3, মিডল টার্ম করে দিতে পারবো আমরা এখন। 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, আর মাঝখানে কত আছে? মাইনাস 5। তাহলে দেখেন 3 দুগুণে 6 আর মাঝখানে আছে মাইনাস 5। আমরা এমন দুইটা সংখ্যা আনার চেষ্টা করব যাদেরকে গুণ করলে 6 হবে, যাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস 5 হবে। আমরা বলতে পারি 3 দুগুণে 6, আমরা বলতে পারি 3 আর 2, দুইটার সামনে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে মাইনাস 5। এই তো হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানের মধ্যে যেই কাজটা করব, 2x স্কোয়ার এই মাইনাস 5xকে আমরা এখন ভাঙবো, মাইনাস 5x মিডল টার্ম অর্থাৎ মধ্যপদকে আমরা এখন কাজ করব। মাইনাস 5xকে লিখতে পারি, মাইনাস 5xকে লিখতে পারি মাইনাস 3x মাইনাস 2x, মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে আগাই, আমরা এখান থেকে x কমন নিতে পারি, 2x মাইনাস 3 থাকে, এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে মাইনাস প্লাস 2x মাইনাস 3 থেকে গেল। পরবর্তী লাইনে গিয়ে যেহেতু দুইটা ব্র্যাকেটে একই তথ্য, তাদেরকে আমরা একবার লিখলাম, আর ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখলাম। আমরা এখন বলতে পারি হয় অথবা দিয়ে কথা বলতে পারি। হয় 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2। আবার আমরা এখানের মধ্যে বলতে পারি অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 1। আমরা x এর মান পেয়ে গিয়েছি। আমাদের প্রশ্নে বলছে না x এর মান নির্ণয় করো, তো আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান হচ্ছে 3/2, x এর মান হচ্ছে 1। তাহলে এখানের মধ্যে আমাদের যে অঙ্কটা আমরা করতেছি,
আমরা যেই অঙ্কটা করতেছি এখানে বলছে এক্স এর মান নির্ণয় করো। আমরা যদি ইজি হায়ার ম্যাথ বইয়ের দিকে তাকাই, ঠিক এই পদ্ধতিতে একই রকমভাবে অঙ্কটা করা হলো। অঙ্কটা করতে করতে এক পর্যায়ে আমরা দেখেন একদম হুবহু একই রকমভাবে অঙ্কটা করতে করতে আমরা এক পর্যায়ে রেজাল্ট পেলাম এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3/2। আমাদের এখানে কি একই রেজাল্ট আসছে না? এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 3/2। আচ্ছা, একই রেজাল্ট চলে এসেছে। তাহলে এক্সের মান নির্ণয় করা হয়ে গিয়েছে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। আমরা এখন গ নাম্বার প্রশ্নের দিকে তাকাবো। গ নাম্বার প্রশ্নে বলছে পি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা উদ্দীপকের মধ্যে দেখতেছি পি অফ এক্স দ্বারা একটি ভগ্নাংশ দেওয়া রয়েছে 3x³ ডিভাইডেড বাই x-2 ইন্টু x-3 ইন্টু x-4। এই যে ভগ্নাংশটা দেওয়া রয়েছে, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখন এই গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানে এসে এই যে ভগ্নাংশটা দেওয়া আছে 3x³ ডিভাইডেড বাই x-2, x-3, x-4, এই যে ভগ্নাংশটা দেওয়া, এটার আংশিক ভগ্নাংশ বের করতে হবে। অর্থাৎ একাধিক ছোট ছোট ভগ্নাংশ যোগ করলে যোগফল হিসেবে এই ভগ্নাংশটাকে পাওয়া যাবে। তার মানে ওই যে ছোট ছোট ভগ্নাংশ তারা প্রত্যেকে এই ভগ্নাংশটার অংশ বিশেষ। এই ভগ্নাংশটার অংশ, এই ভগ্নাংশটার আরেকটা অংশ, এই ভগ্নাংশটার আরেকটা ভগ্নাংশ, তাদের সবাইকে যোগ করলে এই ভগ্নাংশটা পাওয়া যায়। তাহলে আমরা এখন এই ভগ্নাংশটা এখন ভাঙার চেষ্টা করব, ওই ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমরা লিখলাম এই ভগ্নাংশটাকে ধরি 3x³। আমরা যখন আংশিক ভগ্নাংশ অঙ্ক করতে যাই শুরুতেই আমরা এই ধরি কথাটা লিখে ফেলি। ধরি 3x³ ডিভাইডেড বাই x-2, x-3, x-4, অভেদ চিহ্ন। এরপরে এই 3টা কীভাবে লিখলো মনে মধ্যে প্রশ্ন আসতে পারে। খেয়াল করে দেখেন x এখানে গুণ চিহ্ন, x এখানে গুণ চিহ্ন, তাহলে x x x গুণ দিলে কি হবে? x³ হবে। আমি বাকিদেরকে গুণ দিলাম না, বাকিদের আমার আপাতত দরকার নেই, বাকিদের আমার দরকার নেই। আমি কথা বলতেছি x x x গুণ দিলে হবে x³। উপরেও আছে x³। তো আমরা জানি যে চলকের মাত্রা উপরে যেই বহুপদীরা থাকে, উপরে আর কি লবের বহুপদীর মাত্রা এবং হরে থাকা বহুপদীর মাত্রা যদি সমান সমান হয় তাহলে সেই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? লবের মধ্যে যেই চলকের পাওয়ারটা সবচেয়ে বড়, ওই চলকের যেই পদ, এই যে সম্পূর্ণ ওই চলকের যেই পদ তাকে ভাগ করব। হরের মধ্যে যেই বহুপদী আছে এই বহুপদীর মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার, মানে গুণ করার পরে চলকের সর্বোচ্চ পাওয়ার আছে যেখানে, ওই পদটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে x³ দিয়ে 3x³ ভাগ করলে 3 হয়। এই 3 এখানের মধ্যে চলে আসবে। মূলত এটা অপ্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণেই এই সংখ্যাটা সামনে আসলো। যদি এটা প্রকৃত ভগ্নাংশ হইতো, লবের মাত্রা হরের মাত্রার চাইতে ছোট, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ, তখন কিন্তু আর সামনে এরকম কিছু আসতো না, সরাসরি অঙ্ক আরম্ভ হয়ে যেত। যখন অপ্রকৃত ভগ্নাংশ হয় তখনই মূলত এরকম সামনে সংখ্যা আসে, কখনো 2 আসে, কখনো 1 আসে, কখনো 3, কখনো আবার অন্য কোনো সংখ্যা অক্ষর আসবে, ইংরেজি অক্ষর আসবে। তো কখন কোনটা আসবে আমরা এটা কীভাবে করব? আমরা করব যে লবের মধ্যে যেই বহুপদী আছে সেখানের যে মাত্রা, ওই মাত্রা আছে যেই পদে, সেই পদটা আমরা লিখব, তাকে ভাগ করব হরের মধ্যে যেই বহুপদী আছে সেখানে যেই চলকটা, চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা হবে x x গুণ দিলে হবে x³ x x x গুণ দিলে x³, সেই x³ দ্বারা আমরা ভাগ করব। কাটাকাটি করলে 3 থাকে, তাহলে এখানের মধ্যে 3 বসবে। যদি এখানে 2x³ থাকতো তাহলে কাটাকাটি করলে 2 হইতো। যদি এখানে 3x³, এখানে 4x³, এখানের মধ্যে 2x³ কাটাকাটি করলে 2 হইতো। অর্থাৎ আমরা এভাবে করে কাটাকাটি করে ফেলবো, যে রেজাল্টটা আসে তাকে সামনে বসাবো। একদম সহজ জিনিস, কোনো কঠিন করার দরকার নেই। তাহলে আমরা 3 লিখলাম, এবারে প্লাস চিহ্ন। এবার আমরা এই যে আমি একটু মুছে ফেলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। দেখেন যে বিষয় আমরা দেখতেছি এখানের মধ্যে হরের মধ্যে x-2, x-3, x-4, এই যে উৎপাদকগুলো, এদের প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে ভগ্নাংশ দিলাম।
একটা ভগ্নাংশের হরে এক্স মাইনাস টু প্লাস আরেকটা ভগ্নাংশের হরে এক্স মাইনাস থ্রি প্লাস আরেকটা ভগ্নাংশের হরে এক্স মাইনাস ফোর আমরা বসাবো, এইভাবে করে বসাবো। তো এখন দেখেন যেই বিষয়টা আমরা লিখলাম, তো এখন এই যে এক্সের পাওয়ার কত 1, যদি এক্সের পাওয়ার 1 থাকে তাহলে কোনো ঝামেলা নাই, একদম সহজ। আমরা উপরে জাস্ট একটা ইংরেজি অক্ষর লিখে দিব। এক্সের পাওয়ার 1 তাহলে কোনো ঝামেলা নাই, উপরে একটা অক্ষর লিখে দিব। এক্সের পাওয়ার 1 তাহলে কোনো ঝামেলা নেই, উপরে একটা অক্ষর লিখে দিব। যদি এক্সের পাওয়ার 2 হইতো মানে এক্স স্কোয়ার, তখন উপরেই দুইটা ইংরেজি অক্ষর লিখতে হইতো এবং তার সিস্টেমটা আবার আলাদা, তখন আমরা ওই বিষয়ে কথা বলতাম। এখন আর ওই বিষয় নিয়ে কথা বলতেছি না, আমরা যেই অঙ্কে আসি এটা নিয়ে এখন কথা বলি। তো আমরা লিখলাম যে এই ভগ্নাংশটাকে ভেঙে এই ভগ্নাংশগুলো পেলাম, 3 প্লাস a বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সি বাই এক্স মাইনাস ফোর। এদের সবাইকে যদি যোগ করি, এই সবাইকে যদি যোগ করি তাহলে ফলাফল হিসাবে এই ভগ্নাংশটা পাওয়া যাবে। তাহলে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এরা প্রত্যেকে আংশিক ভগ্নাংশ। আমরা এখন 1 নং সমীকরণ নাম্বার দিলাম। 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা গুণ করব কি দ্বারা? এই বাম পক্ষের হরে যা ছিল, বাম পক্ষের হরে যা ছিল তা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এই বাম পক্ষকেও আমরা গুণ করব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা, ডান পক্ষকেও আমরা গুণ করব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা। প্রত্যেককে আমরা গুণ করে ফেলব। তাহলে বাম পক্ষকে যদি আমরা এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করি, দেখেন এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, থাকবে কি 3x কিউব আমরা লিখলাম। এবার এই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা এদের প্রত্যেককে গুণ করব, 3কে গুণ করব, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। আমরা এটা দ্বারা এইটাকে গুণ করব, তখন কি হবে দেখেন 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 তখন কি হবে? আমরা যখন এইটাকে গুণ করব এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা, তখন এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা, থাকবে এ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এটা থাকবে। আমরা তাকে এখানে মধ্যে লিখে দিলাম। একই সিস্টেমে এটাকে গুণ করব, একই সিস্টেমে এটাকে গুণ করব, আমরা এইভাবে করে গুণ করে করে লিখে দিলাম। বললাম 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন ঠিক এই মুহূর্তে আমরা চিন্তা করব যে এই অঙ্কটা যদি সমাধান করতে হয় আমার কয়টা মান দরকার, এই অঙ্কটা যদি সমাধান করতে হয় আমার কয়টা মান দরকার। এই অঙ্কটা সমাধান করতে হলে আমার 3টা মান দরকার, এ এর মান, বি এর মান, সি এর মান, এই 3টা মান আমার দরকার। তাহলে আমার কাজ থাকবে এই 3টার মান বের করা, তাই না? আমার কাজ থাকবে এই 3টার মান বের করা। তো এখন এই 3টার মান কি আমরা খুব সহজেই বের করতে পারবো? তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে এই যে এক্স মাইনাস টু, হ্যাঁ এই যে এক্স মাইনাস টু, আমরা এখান থেকে কি মান পাবো? এই এক্স মাইনাস টু থেকে, এই এক্স মাইনাস টু থেকে আমরা কি মান পাবো কিনা? আমরা এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এক্সের মান 2। এই যে এক্সের মান পেয়ে গেছি, ওই মানটাকে এই 2 নং সমীকরণে বসাই দিলেই আমরা একটা ইংরেজি অক্ষরের মান পেয়ে যাব। 2 নং সমীকরণে বসাই দিলে আমরা আরও একটা ইংরেজি অক্ষরের মান পাবো। এক্স মাইনাস ফোর অর্থাৎ এক্সের মান 4, সেটা এই 2 নংয়ে বসিয়ে দিলে আরও একটা ইংরেজি অক্ষরের মান পেয়ে যাব, ওই চলকের মান পেয়ে যাব, অজানা রাশির মান পেয়ে যাব। তাহলে এখানের মধ্যে এক্সের যেই কয়টা মান পাওয়া যাবে, ইংরেজি ওই কয়টা অক্ষরের মান আমরা পেয়ে যাব। ওই যে ইংরেজি অক্ষর বলতে আমি মূলত ABC-কে বোঝাচ্ছি, হ্যাঁ কথা বলার সুবিধার্থে আমি এটা বলতেছি, ওই ABC এর মান আমরা পেয়ে যাব। এক্সের যে কয়টা মান পাবো, আমার এই অঙ্কটার মধ্যে যেহেতু এক্স দিয়ে, তো এক্সের যেই কয়টা মান আমি পাবো, ইংরেজি ওই কয়টা অক্ষরের মান আমার পক্ষে পাওয়া সম্ভব সরাসরিভাবে, নয়তো অন্য সিস্টেমে যাইতে হবে। তো আমি এখানেও দেখতেছি এক্সের মান আমি 3টা পাইছি, এখান থেকে এক্সের একটা মান, এখান থেকে এক্সের আরেকটা মান, এখান থেকে এক্সের আরেকটা মান। তাহলে যেহেতু আমি এক্সের 3টা মান পাইছি, তাহলে আমি ইংরেজি 3টা অক্ষরের মান খুব সহজেই পেয়ে যাব। এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে যাব, কোনো প্রকার ঝামেলা হবে না। তাহলে চলেন আমরা এখন অঙ্কের বাকি অংশটা করি। সবার প্রথমেই আমরা এই যে এখান থেকে এক্স মাইনাস টু আছে হর, তাহলে আমরা মনে মনে করবো কি, এটা লেখার কোনো প্রয়োজন নাই, মনে মনে এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 ধরবো, তাহলে এক্সের মান আসবে 2, এক্সের মান কত আসবে 2। আমরা 2 নং সমীকরণ, এই যে নাম্বারটা লিখছিলাম, 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের মান 2 বসিয়ে দিব, উভয় পক্ষে এক্সের মান 2 বসিয়ে দিব।
বসানোর পর আমরা ক্যালকুলেশন করব। যেখানেই এক্স দেখব সেখানেই 2 বসাবো, যেখানেই এক্স সেখানেই 2 আমরা বসাবো। তাহলে আমরা এখানে বসাই, আমরা এখানের মধ্যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এই যে এক্স, এখানে আমরা 2 বসাবো, তাহলে 3 ইন্টু 2 কিউব, 3 ইন্টু 2 মাইনাস 2, 2 মাইনাস 3, 2 মাইনাস 4, এইভাবে করে যেখানে এক্স আছে সেখানে আমরা 2 বসাই দিব, যেখানে এক্স সেখানের মধ্যে আমরা 2 বসাই দিব। এবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা কঠিন করার দরকার নেই, ক্যালকুলেশনটা কঠিন করার দরকার নেই। আচ্ছা দেখেন তো, 2 কিউব মানে 8, 3 8 24, ওকে ফাইন। 2 মাইনাস 2 তাহলে 0। আচ্ছা 0 দিয়ে যদি এই পুরাটাকে গুণ করি তাহলে 0 হবে না বলেন? তাহলে আমার আলাদা আলাদা করে আবার এদের মান বের করার কোনো প্রয়োজন আছে? 2 মাইনাস 3 রেজাল্ট হবে -1, 2 মাইনাস 4 রেজাল্ট হবে -2, এখানের মধ্যে আছে 3, এখানে আছে 0। আমার আলাদা করে আবার এত কিছু লেখার দরকার আছে? যেহেতু এখানে 2 মাইনাস 2 তাহলে 0, তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে, আমি ডাইরেক্টলি ফেলবো 0। এবার এখানে আসেন, 2 মাইনাস 3, 2 মাইনাস 4, বাস এখানের মধ্যে 0 হয় নাই। যেহেতু 0 হয় নাই, এখন আমি ক্যালকুলেশন করব। আমি আগে দেখব 0 হয় কি না, 0 হয়ে গেলে আমি থেমে যাব, আমার দরকার নেই বেশি কিছু লেখার। তো এখানে 0 হয় না, -1 -2, তাহলে আমি লিখব a ইন্টু -1 -2। এবার আসেন এখানে 2 মাইনাস 2, 0 হয় না, বাস আর এটা ভাঙলে কত হয় লেখার কোনো দরকার নাই। যেহেতু এটা 0 হয় তাহলে b ইন্টু 0 ইন্টু এটা, রেজাল্ট পুরোটা 0 হবে, তো আমি 0 লিখে ফেললাম। এবার এখানে আসি 2 মাইনাস 2, 0, তাহলে আমার আর হিসাব নিকাশ করার দরকার নাই, 0 হয়ে যাবে, পুরাটা লিখে দিব। সুতরাং ক্যালকুলেশনটাও কঠিন করার দরকার নাই, আমরা খুব সহজে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2a 24 ইকুয়াল টু 2a, তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম 12, a এর মান কত পেয়ে গেলাম? 12 পেয়ে গেলাম। এখন আমরা করব কি, x এর এই মানটাই এই যে এখান থেকে x এর মান পেয়েছি, সেটাকে 2 নংয়ে বসিয়েছি, আমরা a এর মান পেলাম 12। এখন আমরা এখানের মানটা ব্যবহার করব, এই যে এখানের মানটা, আমরা এটার মান কমপ্লিট, এবার এটার মান বের করব। x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে 3, মুখে মুখে x এর মান 3। আমরা ওই 2 নং সমীকরণে আবার ওই 2 নং সমীকরণে x এর মান 3 বসাবো, ক্যালকুলেশন করব, দেখব কত আসে। তাহলে আমরা এখানের মধ্যে 2 নং সমীকরণে x এর মান 3 বসাবো, যেখানেই x সেখানেই 3, যেখানে x সেখানে 3। আচ্ছা এখন আবার ক্যালকুলেটর সহজ করে ফেলি, সেটি হচ্ছে 3 কিউব মানে 27 আর 3 27 81। 3 মাইনাস 3, আগে এটা খুঁজেন, 3 মাইনাস 3 0, তাহলে পুরোটা আর লেখার দরকার নাই, 0। 3 মাইনাস 3 0, তাহলে বাস 0 লেখেন। এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, 3 মাইনাস 2 তার মানে 1, 3 মাইনাস 4 তাহলে -1, সামনে b, 3 মাইনাস 3 তাহলে 0, আর ক্যালকুলেশন করার দরকার নেই, বাস। তাহলে আমরা দেখতে পেলাম -b হবে, কি হবে? -b, 81 ইকুয়াল টু -b। তো আমরা তো ইংরেজি অক্ষর অর্থাৎ চলককে তো ঋণাত্মক অবস্থায় রাখতে পারি না, উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি। তাহলে এখানে হয়ে যাবে -81 আর এখানে হবে b, এখানে হবে b। তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম -81, আমরা b এর মান পেয়ে গেলাম -81, এই যে b এর মান -81। এবার চলেন আরও একটা মান বের করা বাকি আছে তো, তাই না? আমাদের আরও একটা মান বের করা বাকি আছে। দেখেন এখানে মধ্যে আছে x-4, কি আছে? x-4, তাহলে মুখে মুখে বলতে পারি x এর মান 4, x এর মান 4 আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব, x এর মান 4 আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। এই যে তাহলে আমরা লিখলাম যে 2 নং সমীকরণে, এই যে এখানে এই যে 2 নং সমীকরণে x এর মান 4 বসিয়ে পাই, যেখানেই x সেখানেই 4, যেখানে x সেখানে 4। তাহলে 4 কিউব মানে 64, 64কে 3 দ্বারা গুণ করলে 192। এবার সব জায়গাতে বসাইলাম, x এর মান 4 বসাইলাম, এই যে 4 মাইনাস 4 তাহলে 0, তাহলে লেখার দরকার নাই, আপনার আবার কেটে দিয়েন না কিন্তু, ঠিক আছে? এটা আর লেখার দরকার নাই, 0। 4 মাইনাস 4 তাহলে পুরাটা 0, 4 মাইনাস 4 তাহলে পুরাটা 0। এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, c ইন্টু 2 ইন্টু 1 আমরা লিখলাম, তাহলে আমরা দেখলাম 2c ইকুয়াল টু 192, তাহলে c এর মান 96, c এর মান কত? 96। আমরা a এর মান, b এর মান, c এর মান সবার মান আলাদা আলাদা করে নির্দিষ্ট করে পেয়ে গেছি। এখন আমরা 1 নং সমীকরণে, 1 নং যে সমীকরণটা অঙ্কের শুরুতে লিখেছিলাম যে ধরি এই ভগ্নাংশটা অভেদ চিহ্ন 3 প্লাস a বাই এটা প্লাস b বাই এটা প্লাস c বাই এটা লিখেছিলাম 1 নং সমীকরণ, সেখানে এখন শুধু মানগুলো বসাই দিব, ওই যেই লাইনটা সমীকরণটা সেটাই নিয়ে আসব, শুধু ইংরেজি অক্ষরের মানটা বসাই দিব।
এ এর মান 12, বি এর মান -81, সি এর মান 96 বসাইলাম, প্লাসে মাইনাসে মাইনাস সেটা আমরা লিখলাম, হ্যাঁ, সামনে মাইনাস চিহ্নটা দিলাম, আমাদের অঙ্কটা কমপ্লিট। দেখেন যে এই বিষয়টা, এই যে ভগ্নাংশটা ছিল আমরা তাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলছি। 3 প্লাস এটা 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 এদের সবাইকে যদি আমি একত্র করি, এদের সবাইকে যদি আমি যোগ করি, তাহলে আমি রেজাল্ট হিসাবে এইটাকে পাবো। তাহলে এদের প্রত্যেকে, এই যে এদের প্রত্যেকে হলো এই ভগ্নাংশটার একটা অংশ, এই ভগ্নাংশটার একটা অংশ, এই ভগ্নাংশের অংশ, এই ভগ্নাংশের অংশ। এই জন্য এদেরকে বলা হয় আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটার অংশ বিশেষ এরা, তাহলে এরা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তাহলে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। তাহলে আমাদের এই যে রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা খুব সুন্দরভাবে সমাধান করে ফেললাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন। ইউটিউবে গিয়ে আপনাকে অনেক বেশি ঘাটাঘাটি করতে হবে না, বারে বারে বিভিন্ন ভিডিওতে ঢুকতে হবে না। আপনি এই অঙ্কটার মধ্যে সমস্যা হয়েছে, এর পাশেই কিউআর কোড দেওয়া, স্ক্যান করেন, ঠিক এই অঙ্কের সমাধান আপনার সামনে চলে আসবে, আপনার সময়ও বাঁচবে, আপনি খুব সহজেই সমাধানটা পেয়ে যাবেন। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।